আসসালামু আলাইকুম। পিবি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো বীজগাণিতিক রাশি, এবং আমি শুরুতেই নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি। সেটা হলো, আমি তোমাদের সাজির ভাইয়া, পড়ালেখা করতেছি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ঢাকা ইউনিভার্সিটিতে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসটা করব আমরা বীজগাণিতিক রাশি, তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, নবম দশম শ্রেণী। তো বীজগাণিতিক রাশি পড়ার পূর্বে আমরা চলো একটু বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা জেনে নেই। তাহলে বীজগাণিতিক রাশির সংজ্ঞা আগে আমরা একটু মুখে মুখে জেনে নেই। সেটা কি, এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন অথবা ঘাত বা মূলদ চিহ্নের একটি বা যে কোনো একাধিকের সঙ্গে অর্থবহভাবে সংযুক্ত করতে পারি। তাহলে সংজ্ঞাটা আগে একটু লিখি, দেন আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো সংজ্ঞাটা একটু লিখি আমরা। তাহলে কি বলতেছি আমরা সংজ্ঞাটা, এক বা একাধিক এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে সংখ্যা নির্দেশক প্রতীককে যদি আমরা প্লাস মাইনাস অথবা গুণ ভাগ এই সমস্ত চিহ্ন অথবা তোমার মনে করো ঘাত বা পাওয়ার বলতে পারি আমরা, ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি দ্বারা যদি অর্থবহভাবে সংযুক্ত করা হয় বা সংযুক্ত করে যে রাশি পাই আমরা, যে রাশি পাওয়া যায়, সেটাই আমাদের কি বীজগাণিতিক রাশি। তাহলে এখন আমরা বীজগাণিতিক রাশি কিভাবে সংযুক্ত করব? এখানে প্রথমেই আমরা দেখতেছি কি, এক বা একাধিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা সংখ্যাও সংযুক্ত করতে পারি অথবা সংখ্যা নির্দেশক প্রতীক, ঠিক আছে? সংখ্যা নির্দেশক প্রতীক কোনগুলো দেখো, আমরা সংখ্যা নির্দেশক প্রতীক হিসেবে এক্স অথবা ওয়াই অথবা জেড, এগুলো বিভিন্ন আননোন কিছু জিনিসকে সংখ্যা নির্দেশক প্রতীক হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে সংখ্যা অথবা এই সমস্ত সংখ্যা নির্দেশক প্রতীককে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন অথবা তোমার মনে করো ঘাত, এগুলোর মাধ্যমে যদি অর্থবহভাবে সংযুক্ত করতে পারি, তাহলেই সেটাকে আমরা কি বলবো, বীজগাণিতিক রাশি। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি, এগুলোকে বলতেছি হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক, ঠিক আছে? সংখ্যা নির্দেশক প্রতীক, এগুলো যে কোনো সংখ্যা নির্দেশ করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো একটি বীজগাণিতিক রাশির আমরা এক্সাম্পল দেখে নেই, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন মনে করো 2x, ঠিক আছে? এটা হতে পারে আমার একটা বীজগাণিতিক রাশি, অথবা শুধু 3, এটাও কি একটি সংখ্যা, অথবা মনে করো 3 + 5x, এটাও কি একটা সংখ্যা, এবং সংখ্যা নির্দেশক প্রতীককে কি আমরা যোগ চিহ্নের মাধ্যমে এখানে যুক্ত করছি। তাহলে এটাও কি হইতে পারে, একটা বীজগাণিতিক রাশি হইতে পারে। এখন চলো একটু ঘাতের মাধ্যমে দেখতে পারি। মনে করো 5x³ + 2x, এটাও কি দুইটা সংখ্যা নির্দেশক প্রতীককে আমরা যোগ চিহ্নের মাধ্যমে এখানে সংযুক্ত করছি। তাহলে এটাও কি হবে, আমার একটি বীজগাণিতিক রাশি হবে। তো চলো এই বীজগাণিতিক রাশির আমরা বিভিন্ন উপাদান সম্পর্কে জানব। প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানব সেটা হলো চলক। তো চলকের জন্য আমি যদি এক কথায় আমি মনে রাখতে চাই যে চলক কী হবে, চলক মাথায় রাখবে যে একটা বীজগাণিতিক রাশিতে আননোন কোনো একটা প্রতীক,
ঠিক আছে, তার মানে আমরা কি বললাম, চলক কিভাবে বুঝবো আমরা, যে বীজগাণিতিক রাশিতে আননোন বা অজানা একটি প্রতীক যার মান কি আমরা জানি না। ঠিক আছে, এই চলককে আমরা কি দিয়ে ডিফাইন করতে পারি, এক্স, ওয়াই, জেড, জেনারেলি এগুলোকে আমরা চলক হিসেবে সংজ্ঞায়িত করি, বা চলককে এই এক্স, ওয়াই, জেড দ্বারা প্রকাশ করি আমরা, চলককে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা চলককে কী দ্বারা প্রকাশ করি, এক্স, ওয়াই, জেড, অনেক সময় এ, বি, সি, পি, কিউ, আর, যে কোনো সংখ্যা নির্দেশক প্রতীককে আমরা চলক আকারে ডিফাইন করতে পারি। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, যে চলকের উদাহরণ, একটা বীজগাণিতিক রাশি আমরা যদি নেই 2x + 3, যেমন দেখো এই বীজগাণিতিক রাশিতে আমরা কিন্তু এক্সের মানটা অজানা, এখানে এক্সের মান কি অজানা, সুতরাং এখানে এক্সটা কি হবে, আমার এক্সটা হবে চলক, সো এক্স হবে এখানে চলক। ঠিক আছে, তাহলে চলক আমরা বুঝতে পারলাম। এবার আসি আমরা ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক কি জিনিস মাথায় রাখবা, ধ্রুবক মানে হলো অপরিবর্তনীয়। তাহলে ধ্রুবক কি হবে, ধ্রুবকের প্রথম জিনিসটাই আমরা মাথায় রাখবো, সেটা কি অপরিবর্তনীয়, অর্থাৎ যার মান সর্বদা কি হবে, সেম হবে। তো চলকের ইংলিশটা আমরা একটু জানি, চলকের ইংলিশ হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যেটা কি পরিবর্তনশীল, বা জানি না আমরা, ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ধ্রুবকের জন্য আমরা প্রথমে কি মাথায় রাখবো, যে এটা হলো অপরিবর্তনীয়, বা তুমি এই একটা জিনিস যেখানে সর্বদা এর মান কি হবে, ফিক্সড থাকবে, যেমন মনে করো 3, 4, 5, বা যে কোনো তুমি সংখ্যা নাও, এটা কি পৃথিবীর যে কোনো প্রান্তে 5 কি হবে, 5ই হবে, তুমি এই দেশে 5 যা, বাইরের দেশেও কি 5 তাই, অর্থাৎ কি ধ্রুবককে আমরা জানবো একটি নির্দিষ্ট মান দ্বারা, অর্থাৎ কি এর মান অপরিবর্তনীয়। ঠিক আছে, এর মান কখনো পরিবর্তনশীল হবে না। একটা উদাহরণ হিসেবে দেখব আমরা কি, এই যে 2x + 3, এই বীজগাণিতিক রাশিতে কি 3 একটি ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক। তো অনেক সময় আমরা বীজগাণিতিক রাশিতে ধ্রুবককে আমরা ছোট হাতের এ, বি, সি অথবা পি, কিউ, আর, এই ছোট হাতের এসব দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, প্রকাশ করে থাকি। এখন আসি বহুপদীর ক্ষেত্রে। তো আমরা তো পদ চিনি, ঠিক আছে না, তাহলে আমরা ক্লাস 6, 7, 8-এ আমরা জেনে আসি যে পদ কি। পদ হলো যে আমাদের যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যদি আমরা বীজগাণিতিক রাশিতে, তাহলে আমরা কি জানি, বীজগাণিতিক রাশিতে যে অংশগুলো যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা থাকে, সেই প্রত্যেকটা অংশকে আমরা কি বলি, পদ বলি। ঠিক আছে, যেমন একটি বীজগাণিতিক রাশি আমরা নিলাম 5x - 3y + 4, তাহলে এখানে কয়টি অংশ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা আছে দেখি তো। এই যে প্রথম একটা অংশ একটা যোগ বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা আছে, এই একটা চিহ্ন আলাদা আছে, এইখানে 4 আলাদা একটা অংশ আছে। তাহলে এই বীজগাণিতিক রাশিতে পদ কয়টি হচ্ছে, 3টি। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, বহুপদী। তার মানে একটি বীজগাণিতিক রাশিতে যদি একের অধিক পদ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, বহুপদী বলবো। ঠিক আছে, তাহলে আমরা আশা করি চলক, ধ্রুবক এবং বহুপদী এই জিনিসগুলো বুঝতে পারছি। তো চলো এখন আমরা পরবর্তী টপিকে বের হই। তো চলো, আমরা জানি বহুপদী, সব বীজগাণিতিক রাশি কি বহুপদী হবে না। তাহলে এখন বীজগাণিতিক রাশি হওয়ার জন্য আমরা কিছু শর্ত দেখব। ঠিক আছে, তো বীজগাণিতিক রাশির শর্ত দেখার পূর্বে আমরা একটু তোমার ঘাত সম্পর্কে একটু আইডিয়া নিতে পারি। তো আমাদের ঘাত সম্পর্কে তো ধারণা আছে, তাই না, ঘাত বা পাওয়ার। ঠিক আছে, আমরা সবাই ঘাত বা পাওয়ার তো চিনি। পাওয়ার বা ঘাত, অথবা এটাকে আমরা কি বলতে পারি, মাত্রা বলতে পারি। অর্থাৎ একটা রাশির মাথার উপরে আমরা যে সংখ্যাটা ইউজ করি সেটাকে আমরা কি বলি, পাওয়ার বলি। যেমন কি x²,
এই যে এখানে কি হচ্ছে, এক্সের উপরে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি এক্স টু দি পাওয়ার, তাহলে এই স্কোয়ারটাকে আমরা কি বলতেছি, মাত্রা। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু মিশায় দেই, কারণ এটা আমরা জানি, আমরা ক্লাস 6-7 থেকে এটা পড়ে আসতেছি, মাত্রা। তো চলো এই বহুপদী হওয়ার শর্তের প্রথম বা একটাই শর্ত বলা যায়, যে শর্তটা কি হবে, যে চলকের মাত্রা আমাদের হইতে হবে অঋণাত্মক। যে পুরো বীজগণিতিক রাশিতে, অর্থাৎ বীজগাণিতিক রাশিতে আমাদের চলকের মাত্রা হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমরা কি বললাম তাহলে, চলকের মাত্রা কি হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, অথবা দুইটা চলকের গুণফল এই সেম জিনিসটা হতে হবে, অথবা দুটি চলকের ঘাতের গুণফল, দুটি চলকের ঘাতের দুটি চলকের ঘাত আমাদের কি হইতে হবে, দুটি চলকের ঘাতও অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, বা এটা ম্যাটার করে না, এটা প্রথমটা দিয়ে আমরা বলে দিতে পারবো আর কি, প্রথম শর্তের মাধ্যমে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন কি প্রথমটা যদি আমরা দেখি, যে প্রথম শর্ত অনুযায়ী কি দেখতে পাচ্ছি আমরা, যে কোনো চলকের পাওয়ার কি হওয়া যাবে না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা ব্যতীত অন্য কিছু হওয়া যাবে না। তার মানে আমরা কি নিতে পারবো না, ভগ্নাংশ নিতে পারবো না। ঠিক আছে, মাত্রা। তাহলে আমরা এখন একটু একটা শর্ত লিখে রাখি, সেটা হচ্ছে কি হওয়া যাবে না। তাহলে চলকের মাত্রা কি হবে না বা হওয়া যাবে না। ঠিক আছে, এটা আমরা একটু দেখব। তাহলে প্রথমে কি দেখব, যে এটা হচ্ছে ভগ্নাংশ হওয়া যাবে না, এক কথায় ভগ্নাংশ হওয়া যাবে না। তাহলে যদি আমরা কোথাও দেখি যে একটি বীজগাণিতিক রাশিতে যদি 2x টু দি পাওয়ার 4/3 এরকম একটি ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা কি বীজগাণিতিক রাশি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা আমাদের বীজগাণিতিক রাশি না, বহুপদী আর কি, এটা আমরা বহুপদী বলতে পারবো না, বহুপদী নয়। কারণ কি, বহুপদী হওয়ার জন্য শর্ত হচ্ছে চলকের পাওয়ার বা মাত্রা বা ঘাত শুধুমাত্র আমাদের কি হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা দেখি 1 2 3 4 বা 0 অ্যাকচুয়ালি আর কি, 0 1 2 3 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, বা ইনফিনিটি ছাড়া যতদূর পূর্ণ সংখ্যা আছে আর কি, এত দূর আমরা নেব আর কি। তাহলে পাওয়ার যদি ভগ্নাংশ হয় সেটাও আমাদের কি হবে, বহুপদী হবে না। যদি মাত্রা যদি ঋণাত্মক হয় তাহলে সেটাও আমরা কি নিতে পারবো না, যদি মাত্রা ঋণাত্মক হয় সেটাও কি আমরা নিতে পারবো না। তার মানে চলকের মাত্রা কি হওয়া যাবে না, ঋণাত্মকও হওয়া যাবে না। যদি কোথাও দেখি 3x + 4x টু দি পাওয়ার -2, তার মানে এটাও কি আমাদের বহুপদী নয়। তার মানে বহুপদী হওয়ার জন্য আমাদের চলকের মাত্রা কি হইতে হবে, সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আর যদি একাধিক চলক থাকে কোনো বীজগাণিতিক রাশিতে, যেমন ধরতে পারো যে 2x + 3yx, এরকম একাধিক চলক আছে একটি রাশিতে, এই দুইটার মাত্রাও কি হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। যদি কোথাও দেখো যে 2x + 3y টু দি পাওয়ার -3 × x টু দি পাওয়ার 3, যদি এরকমও হয় তার মানে এটা কি হবে না, বহুপদী হবে না। যে দুইটা যেন সর্বদা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় ঘাত, এটা কি হবে না, আমাদের বহুপদী হবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু বহুপদীর একটু সাধারণ রূপ দেখতে চাই, বা একটি বহুপদী রাশির একটি সাধারণ রূপ দেখতে চাই। সেটা হবে আমার এক চলক বিশিষ্ট বহুপদী। ঠিক আছে, এক চলক বিশিষ্ট বহুপদী। তো এটা আমরা একটু পরে দেখি, আমরা আগে এক চলকের বহুপদী
এইটা দেখি, তারপরে এর আমরা সাধারণ রূপ দেখব। তো এক চলকের বহুপদী আমরা নাম শুনেই বুঝতে পারতেছি এখানে চলক কয়টা থাকবে, একটি চলক থাকবে। তার মানে আমরা এমন একটি বহুপদী নেব যেখানে চলক কয়টা থাকবে, শুধুমাত্র একটাই। তো আমরা এগুলো পরে জানি একটু, ঘাত বা মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, এই জিনিসগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে। আমরা প্রথমে একটু এক চলকের বহুপদীর উদাহরণ দেখে নেই, ঠিক আছে। প্রথমে একটু এক্সাম্পল দেখে নেই যে এক চলকের বহুপদী দেখতে কীরকম হইতে পারে। সেটা হইতে পারে, মনে করো এ দিলাম। আমরা কি বলছিলাম যে ধ্রুবককে আমরা জেনারেলি এ বি সি, ছোটো হাতের এ বি সি দিয়ে প্রকাশ করি। এটাও কি হইতে পারে, এক চলকের একটা বহুপদী হইতে পারে। কিভাবে? এখানে তো ভাইয়া বলতে পারো যে ভাইয়া এখানে তো কোনো চলক নেই, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার কত আছে, 0 আছে না? এখানেও কি এর এক্সের পাওয়ার কত হচ্ছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে। তার মানে এটা কি হতে পারে, এক চলকের একটা বহুপদী হইতে পারে। তাহলে আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1, এটার ভ্যালু কত, 1। তাহলে এটাও আমার কি হইতে পারে, একটা এক চলক বিশিষ্ট বহুপদী হইতে পারে। আরও যদি আমরা দেখি 2x প্লাস 3x স্কোয়ার, এটাও কি হইতে পারে, এক চলক বিশিষ্ট একটা বহুপদী হইতে পারে। এটা আরও বড় হইতে পারে, যেমন মনে করো 3x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস 4x প্লাস 6, এটাও কি আমার এক চলক বিশিষ্ট একটা বহুপদী। তো ঠিক আছে, আমরা এই যে এখানে এ দ্বারা বুঝেছি যে কোনো এই সংখ্যাটা, এটাকে আমরা যদি ABC এই জেনারেল একটা ফর্মে দেখাইতে চাই, তাহলে এটা আমরা লিখতে পারি যে ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব cx এরকম প্লাস ডি। এখানে ABC দ্বারা আমরা বিভিন্ন এই ধ্রুবক সংখ্যাগুলোকে বুঝাচ্ছি, ঠিক আছে। ওকে, আর এখন আমরা এই ঘাত, মুখ্য পদ, মুখ্য সহগ এই জিনিসগুলো সম্পর্কে জানবো একটু, ঠিক আছে। আমরা একটু এগুলোকে সরিয়ে নেই এইদিকে। তাহলে আমরা দেখে নেই যে একটি বীজগাণিতিক রাশির এক চলক বিশিষ্ট, অর্থাৎ এক চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কত হবে, ঠিক আছে। ওকে, আমাদের মাত্রা হবে এক চলক বিশিষ্ট বহুপদীতে সর্বোচ্চ, বীজগাণিতিক রাশিতে সর্বোচ্চ যে মাত্রা বা সর্বোচ্চ যে পাওয়ার, সেটাই আমাদের কি হবে, ঘাত বা মাত্রা। ওই রাশির ঘাত বা মাত্রা হবে সর্বোচ্চ পাওয়ারটা। তাহলে ঘাত বা মাত্রা কি হবে, সর্বোচ্চ মাত্রাই হবে রাশিটির ঘাত বা মাত্রা, ঠিক আছে। তাহলে রাশিটির সর্বোচ্চ মাত্রাই হবে এই উক্ত বীজগাণিতিক রাশির ঘাত বা মাত্রা। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যেমন এই যে ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx প্লাস ডি, এই বীজগাণিতিক রাশির মাত্রা কত হবে। এখানে আমরা সর্বোচ্চ পাওয়ারটা খেয়াল করি, সর্বোচ্চ পাওয়ার কত, এখানে সর্বোচ্চ পাওয়ার হলো 4। তার মানে এই রাশিতে আমাদের মাত্রা কত হবে, মাত্রা হবে 4, ঠিক আছে। তাহলে মাত্রা 4, ঠিক আছে, বুঝতে পারছি। এখন মুখ্য পদ কোনটা হবে, তাহলে এই সর্বোচ্চ মাত্রা যুক্ত যে পদটা হচ্ছে এটাকেই আমরা কি বলবো, মুখ্য পদ। তার মানে কি, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদই হবে মুখ্য পদ, ঠিক আছে। তাহলে আমরা মুখ্য পদও আইডেন্টিফাই করা শিখে গেলাম। ওকে, তাহলে এই রাশির মুখ্য পদ কোনটা হবে আমাদের, তাহলে এটা যদি আমরা একটু সরিয়ে নিয়ে এসে এদিকে, তাহলে এটার মুখ্য পদ কত হবে, মুখ্য পদ হবে পুরোটা, অর্থাৎ ax টু দি পাওয়ার 4, এই পুরোটাই হবে কি, মুখ্য পদ ax টু দি পাওয়ার 4। তাহলে অনুরূপভাবে আমরা মুখ্য সহগও নিশ্চয়ই বুঝতে পারতেছি, অর্থাৎ কি, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের, অর্থাৎ সর্বোচ্চ মাত্রায়, অর্থাৎ এখানে আরও এক্স্যাক্টলি যদি আমি বলি তাহলে চলকের সর্বোচ্চ মাত্রা, ঠিক আছে। চলকের
সর্বোচ্চ মাত্রাযুক্ত পদই মুখ্য পদ। তাহলে কি এবার মুখ্য পদের সহগকে আমরা কি বলবো? মুখ্য সহগ বলবো। ঠিক আছে, মুখ্য পদের সহগই হবে মুখ্য সহগ। ঠিক আছে, মুখ্য সহগ। তাহলে এই বীজগাণিতিক রাশিতে মুখ্য সহগ কত হবে? মুখ্য সহগ হবে এ। ঠিক আছে, মুখ্য সহগ এ। ওকে, বুঝতে পারছি। তাহলে এবার একটু আমরা আগের স্লাইডে চলে যাই, যে বহুপদী রাশির অর্থাৎ এক চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ রূপ, বা এটাকে আমরা কিভাবে লিখি, অর্থাৎ গোছায় আমরা কিভাবে লিখি একটু খেয়াল করো। এটাকে আমরা লিখি হচ্ছে এ নট বা এ জিরো তুমি বলতে পারো, এক্স টু দি পাওয়ার এন, দেন আমাদের আসবে এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এ থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ডট ডট ডট, এরকম করে যেতে যেতে এখানে আমরা তোমার মনে করো প্লাস এ টু দি পাওয়ার এ এন, এরকম একটা ধ্রুব সংখ্যা পাবো। ঠিক আছে, এইভাবে আমরা একটা বীজগাণিতিক রাশি সাধারণভাবে লিখব। অর্থাৎ এখানে এ নট দ্বারা কি বুঝাচ্ছি? এ নট দ্বারা বুঝাচ্ছি হচ্ছে আমাদের প্রথম সহগটা, এ ওয়ান দ্বারা বুঝাচ্ছি দ্বিতীয় সহগটা, এ টু হচ্ছে আমাদের তৃতীয় সহগটা। অর্থাৎ একটা বীজগাণিতিক রাশি যদি আমি লিখতে চাই, সাধারণভাবে আমরা পাওয়ারগুলোকে ক্রমান্বয়ে সাজায় লিখব। অর্থাৎ এরকমভাবে লিখব 5 এক্স টু দি পাওয়ার 5, দেন আমাদের যে কোনো কিছু আসতে পারে সহগ, মনে করো 6, দেন আমরা এক্সের পাওয়ার কত আকারে লিখব? 4 আকারে এই পদটা লিখব, এক্স টু দি পাওয়ার 4, দেন আমরা 3 যুক্ত পদটা লিখব, অর্থাৎ মনে করো 7 আসলো 7x কিউব, দেন আসতে পারে মনে করো 9x স্কোয়ার, বা মনে করো -11x। অর্থাৎ এইভাবে চলকের যে মাত্রাগুলো আছে এগুলো ক্রমান্বয়ে ঊর্ধ্ব থেকে নিম্ন অনুযায়ী সাজিয়ে লিখব আমরা পদগুলোকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রকাশের জন্য সাধারণ রূপ। ঠিক আছে, তাহলে আমরা ঘাত বা মাত্রা আইডেন্টিফাই করা শিখলাম, মুখ্য পদ শিখলাম, মুখ্য সহগ শিখলাম। এখন আসি এক চলক বিশিষ্ট যে বহুপদী আছে সেটাকে আমরা জেনারেলি এইভাবে অর্থাৎ ফাংশনের মাধ্যমেও প্রকাশ করতে পারি। তো ফাংশন তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো আশা করি, বা পড়বা, তবুও যারা পড়ো নাই তাদেরকে একটু ধারণা দেই। দেখো এখানে পি অফ এক্স দেখতে পাচ্তেছ, তাই না? পি অফ এক্স, এটা আমরা বলতেছি যে পি অফ এক্স সমান 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 8। অর্থাৎ এই পুরো বীজগাণিতিক রাশিটা পি অফ এক্স দ্বারা নির্দেশ করতেছে, অর্থাৎ এক্সের একটা ফাংশন। তার মানে কি, দেখো এই যে আমরা বীজগাণিতিক রাশিটাকে যদি দেখি 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 8, এই পুরো বীজগাণিতিক রাশিতে আননোনকে শুধুমাত্র এক্স। তার মানে এক্সের যে কোনো মানের জন্য এই বীজগাণিতিক রাশির মানটা নির্ভর করতেছে, তাই না? তার মানে কি, এই পুরো বীজগাণিতিক রাশিকে কে ডিফাইন করে আছে, অর্থাৎ কার উপর নির্ভর করতেছে? এক্সের উপর। তার মানে কি, এটা কার একটা ফাংশন হবে, অর্থাৎ এই বীজগাণিতিক রাশিটা কিসের উপর ভিত্তি করে ফাংশন করবে বা চালিত হবে? সেটা হচ্ছে এক্সের ওপর ভিত্তি করে। সো এটাকে আমরা বলতে পারি এক্সের একটি ফাংশন। আর এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এফ দিয়ে, অর্থাৎ ফাংশন অফ এক্স। অনেক সময় আমরা পি অফ এক্স এভাবে প্রকাশ করতে পারি, অথবা তুমি অনেক সময় কিউ অফ এক্সও দেখতে পারো বা জি অফ এক্সও দেখতে পারো, এটা কোনো বিষয় না। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? এক্সের একটি ফাংশন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। যেমন এখানে এক্সের একটি ফাংশন, তার মানে কি এফ অফ এক্স বা পি অফ এক্স দ্বারা এই পুরো বীজগাণিতিক রাশিটা নির্ভর হচ্ছে। তো আমরা যদি এখানে কি বুঝাচ্ছে আরও যদি ভালোভাবে বলতে পারি যে পি অফ এক্স এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই রাশিটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে পি অফ এক্স সমান এটা আমাদের কি ইনপুট, আর এইটা হচ্ছে আমাদের আউটপুট। অর্থাৎ তুমি ফাংশনে একটা কিছু ইনপুট দিলে আউটপুটে তুমি আর একটা মান পাবা। ফাংশনটা এইভাবে কাজ করে, অর্থাৎ তুমি ফাংশনে এক্স ইনপুট দিছো, তোমার আউটপুট বীজগাণিতিক রাশিটা এরকম আসে। তুমি যদি সেম এই রাশিতে বা সেম এই ফাংশনে তুমি যদি 1 ইনপুট দাও, তার মানে তুমি এক্সের জায়গায় কত ইনপুট দিছো? 1। তাহলে ফাংশনটা কিভাবে কাজ করবে? 3 গুণন 1 কিউব প্লাস 2 গুণন 1 স্কোয়ার মাইনাস 7 গুণন 1 প্লাস 8। ঠিক আছে, তাহলে আমরা যারা ফাংশন আগে পড়ি নাই তারা বুঝতে পারলাম হালকা করে যে
ফাংশনটা কিভাবে কাজ করে। এখানে যা অ্যান্সার হবে ওইটাই আমাদের কি আউটপুট। ঠিক আছে, তো এটাই আমাদের এখানে ডিফাইন করতে বলছে। তাহলে এটা আমরা একটু মিশাই দিই, আমরা মেইন অঙ্কে ফোকাস করি। ঠিক আছে, তো এখানে কি বলছে, যদি এক্সের একটি ফাংশন এরকম 3x³ -2x² -7x + 8 হয়, তবে পি অফ 2 নির্ণয় করো, পি অফ -2 নির্ণয় করো এবং পি অফ হাফ নির্ণয় করো। এটা আমরা কি দেখতেছি, এক চলক বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি, যেটা কি এক্সের একটি ফাংশন। তো আমরা এটা ডিফাইন করব। তাহলে আমরা একটু আগে তুলে নেই যে পি অফ এক্স সমান আমাদের কী দেওয়া আছে, 3x³ + 2x² -7x + 8। আমাদের কি ডিফাইন করতে হবে, পি অফ 2 নির্ণয় করতে হবে। তার মানে এক্সের জায়গায় কি হবে আমাদের, 3 × 2³ + 2 × 2² -7 × 2 + 8। ঠিক আছে, তো এটার যদি আমরা মান ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা কত পাবো, এটার মান পাবো হচ্ছে আমরা 26। তাহলে অনুরূপভাবে আমরা পি অফ -2ও বসাইতে পারবো এই ফাংশনে। তার মানে কি বসবে, এখানে শুধু এক্সের জায়গায় কি বসাবো আমরা, -2। এখানে আমরা -2 ইনপুট দেব, দেখবো আমরা আউটপুটে কত পাচ্ছি। তাহলে 3 × -2³ + 2 × -2² -7 × -2 + 8। ঠিক আছে, এটার আমরা একটু অ্যান্সার দেখতে চাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পি অফ -2 এটার মান হচ্ছে -22। তো অনুরূপভাবে আমরা পি অফ হাফ এটা বের করতে পারবো। পি অফ হাফ হবে আমাদের কি, শুধু এক্সের জায়গায় আমরা বসাবো হাফ। ঠিক আছে, অনুরূপভাবে এই মানটা আমরা বের করব। ওকে, তাহলে এখন দেখো আমরা আরেকটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে এই এক চলক বিশিষ্ট যে বহুপদী আছে, এই বহুপদীর যে একটা করে পদ আছে, একটু ভালো করে যদি নোটিস করো, এই যে ax⁴ এগুলো কি প্রত্যেকটা এক একটি পদ। এই পদগুলোকে আমরা সাধারণ একটা ওয়েতে প্রকাশ করতে পারি, তাই না? তাহলে সাধারণ উপায়ে কিভাবে প্রকাশ করতে পারি, যে দেখো এটা কিভাবে আছে, 3x⁴, তাই না? এই যে এটা হচ্ছে যে কোনো একটা বীজগাণিতিক রাশির পদ। তো এটাকে আমরা যদি সাধারণ উপায়ে প্রকাশ করতে চাই, তাহলে 3 আমাদের কি সহগ বা কোএফিসিয়েন্ট, এটাকে আমরা মনে করো নাম দিলাম সি দ্বারা। এখানে এক্স তো আমাদের চলক থাকবেই এবং এর একটা কি থাকবে, পাওয়ার থাকবে, সি x⁴p। তাহলে এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের একটা এক চলক বিশিষ্ট বহুপদীর যে কোনো একটা পদকে প্রকাশ করার সাধারণ পদ্ধতি। ঠিক আছে, তো চলো আমরা একটু আগাই। তো এখন আসবো আমরা দুই চলক বিশিষ্ট বহুপদীতে। তো স্লাইডটা একটু আগেই বানানো হয়ে গেছে, অসুবিধা নাই। তো আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে দুই চলক বিশিষ্ট বহুপদীতে চলক কয়টা থাকবে, দুইটা থাকবে। এটা আমরা নিতে পারি এক্স ওয়াই বা ওয়াই জেড বা এক্স জেড, এটা তোমার ইচ্ছা, এটা কোনো ম্যাটার করে না যে তুমি কী ধরনের চলক নিচ্ছ। বাট আমার আননোন কয়টা হওয়া লাগবে, অবশ্যই দুইটা আননোন থাকতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারি যে 2x³ y + 3x y + 3y + 4, তাই না? এখানে দেখো আননোন কয়টা আছে, আননোন আছে আমাদের দুইটা। ঠিক আছে, তো এখানে সেম কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে তো এক্স নাই, কিন্তু এখানে এক্স কী আকারে, x⁴ আকারে আছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা বুঝতে পারবো। এখানে তাহলে আননোন কয়টা, দুইটা, তাই না? তাহলে এইরকম ঠিক সেম আগেরটা যে এরকম এক চলক বিশিষ্ট বহুপদীর আমরা পদকে প্রকাশ করছি, তাহলে দুই চলক বিশিষ্ট বহুপদীর পদকেও আমরা প্রকাশ করব। ঠিক না? এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে একটা সহগ আছে এবং দুইটা আননোন আছে এবং তাদের কি পাওয়ার আছে। তার মানে আমরা সহগকে মনে করো সি দিয়েই লিখলাম। তাহলে আননোন একটা চলক, সেটা হচ্ছে প্রথম চলকটা হচ্ছে আমাদের এক্সের একটা পাওয়ার থাকবে মনে করো পি, তাই না? এবং আর একটা আননোন চলক সেটা কি ওয়াইয়েরও একটা পাওয়ার থাকবে, সেটাকে মনে করো আমরা কিউ দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তার মানে দুই চলক বিশিষ্ট বহুপদীর সাধারণ রূপ কি, আমাদের একটা পদের সাধারণ রূপ কি, সি x⁴p y⁴q। ঠিক অনুরূপভাবে আমরা এক চলক বিশিষ্ট বহুপদীতে যেরকম মাত্রা বের করছিলাম, এখন তো এখানেও মাত্রা বের করতে হবে, তাই না? তাহলে এখানে দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা বা ঘাত কত হবে, তাহলে এক্স এর ঘাত, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সেরও একটা পাওয়ার আছে, ওয়াইয়েরও একটা পাওয়ার আছে, কারণ এখানে আননোন কয়টা, দুইটা। তার মানে এখানে এক্সের ঘাত ও ওয়াইয়ের ঘাতের, ঠিক আছে,
একটা যে কোনো একটা পদে এক্সের ঘাত এবং ওয়াইয়ের ঘাতের সর্বোচ্চ সমষ্টি, ঠিক আছে, সর্বোচ্চ সমষ্টি, এটাই হবে কি এই বীজগাণিতিক রাশির মাত্রা বা পাওয়ার। অর্থাৎ কি একটা আমরা যদি উদাহরণ দেখি একটি, তাহলে এখানে যদি আমরা দেখি 2, এখানে এক্সের পাওয়ার কত 3 এবং ওয়াইয়ের পাওয়ার কত 1, তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে 4। এখানে দেখো এক্সের পাওয়ার, এখানে যদি আমি একটু ব্র্যাকেটে লিখি তাহলে পাওয়ারটা কত হবে পি প্লাস কিউ হবে, তাই না? তাহলে এখানে দেখো 3 + 1 4, এখানে 1 + 1 2, এখানে 1 + 0 কত হচ্ছে 1। তার মানে এই এক্সাম্পলের সর্বোচ্চ পাওয়ার কত হবে? সর্বোচ্চ পাওয়ার হবে 4, ঠিক আছে। কি করলাম, সরি। আমরা যদি এই রাশিটার আমরা মাত্রা দেখতে চাই, তাহলে মাত্রা কি হবে? সর্বোচ্চ মাত্রা কত হচ্ছে এখানে 3 + 1 4, এটাই কি আমাদের সর্বোচ্চ মাত্রা। তাহলে এটাই কি হবে? এই রাশিটার মাত্রা। অনুরূপভাবে আমরা মুখ্য সহগ কত 2 এবং মুখ্য পদ কি এই প্রথম পদটা। তাহলে এটাও আমরা যেহেতু এক চলক বিশিষ্টকে একটি ফাংশন দ্বারা প্রকাশ করছিলাম, এক্সের একটি ফাংশন ছিল, এখানে কি হবে? জাস্ট দুইটা জিনিসের ফাংশন। ওইটা ছিল একটা চলকের ফাংশন, আর এটা কি হবে? দুইটা চলকের ফাংশন, ঠিক আছে না? এটার যদি আমরা প্রকাশ পদ্ধতি দেখি তাহলে আমরা এটাকে লিখতে পারি f(x, y) আকারে, তাই না? কারণ কি এই বীজগাণিতিক রাশি পুরোটাই কার কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে, বা অথবা তুমি p(x, y)ও লিখতে পারো, ঠিক আছে না? তাহলে 2x³ y + 3xy + 3y + 4, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে অনুরূপভাবে এখন আমরা কি 3 চলকের বহুপদীও বুঝতে পারবো না? এখানে চলক কয়টা হবে? আমাদের চলক হবে 3টা। এখন এটা আমরা আর এত ব্যাখ্যা না করেই জাস্ট দ্রুত লিখে যাব, ঠিক আছে। এক্স, ওয়াই, জেড এই 3টা আকারে আমরা প্রকাশ করব। এক্সাম্পল আমরা দেখতে পারি কি, মনে করো 3x + 4xyz + 4x² y + 4y³ z, এরকম আর কি, ঠিক আছে। তাহলে এখানেও ঠিক সেম একটা পদকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পদকে প্রকাশ করব আমরা হচ্ছে এখানে যেহেতু আননোন আছে কয়টা? আমাদের 2টা। আমরা সহগ নেব কোএফিসিয়েন্ট c, এক্সের একটা পাওয়ার p, ওয়াইয়ের একটা পাওয়ার q, এবং মনে করো z আমাদের আননোন, মনে করো r, ঠিক আছে। তাহলে পুরো বীজগাণিতিক রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তাই না? এটা তাহলে কয়টা চলকের ফাংশন হচ্ছে? 3টা চলকের ফাংশন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? f(x, y, z) আকারে, তাই না? তাহলে এটা কি হচ্ছে? আমাদের এই 3 চলক বিশিষ্ট বহুপদীর প্রকাশ পদ্ধতি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এর মাত্রা কত হবে? তাহলে আমরা অনুরূপভাবে আগেরটার মতো কি বলতে পারি যে এক্স, এবার কি হবে? এক্স, ওয়াই এবং জেড এই সংবলিত পদের 3টার সর্বোচ্চ মাত্রার যোগফল, ঠিক আছে না? তার মানে আমরা কি বলতে পারি? p + q + r, যেটা হবে ম্যাক্স, অর্থাৎ যেটার ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে, সেটাই কি হবে? এই 3 চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা হবে, ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এগুলো আমরা বের করতে পারবো, অসুবিধা নেই, এগুলো সব ছোট বাচ্চাদের জিনিস। তাহলে এখন আমরা একটু পরবর্তী লেকচারে যাই। এখন আমরা যা শিখলাম এখন পর্যন্ত সেগুলোই আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে নিচের কোনটি বহুপদী? তাহলে এর জন্য আমরা একটু প্রথমের স্লাইডগুলো একটু দেখে আসি। ওই যে বহুপদীর যে শর্ত ছিল ওইটা আমরা একটু প্রথমে দেখতে চাই, ঠিক আছে, যে বহুপদী হইতে গেলে আমাদের কি শর্ত ছিল, ঠিক আছে। হ্যাঁ, আমরা একটাতেই বেশি ফোকাস করব, সেটা কি? বীজগাণিতিক রাশিতে চলকের মাত্রা হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই একটি শর্তের মাধ্যমেই আমরা দেখবা এই সব কিছু বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখব? যে চলকের মাত্রা কি হতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হওয়া যাবে না, কিংবা ঋণাত্মক সংখ্যাও হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখি
যে নিচের কোনটি বহুপদী নির্ণয় করো, এটা কি আমাদের বহুপদী হবে? দেখো প্রথমটা, এখানে চলকের মাত্রা কত হয়েছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা বহুপদী। ঠিক আছে, এটা হবে আমাদের কি? বহুপদী। ওকে, এটা কি আমাদের বহুপদী হবে? অবশ্যই এটাও বহুপদী হবে। কিন্তু এখানে একটু খেয়াল করি তো, এক্সের পাওয়ার কত হয়ে গেছে? ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে না? তার মানে এটা কি আমাদের বহুপদী হবে না, বহুপদী নয়। ঠিক আছে না? আবার যদি আমি এটা একটু খেয়াল করি, দেখো এখানে হ্যাঁ অসুবিধা নাই যে এর পাওয়ার, দেখো সবগুলোতেই আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখতেছি, কিন্তু এটা আবার কি আকারে আছে? ভগ্নাংশ আকারে আছে, তাই না? এটাকে যদি আমরা একটু আরও ভেঙে চুরে দেখি আইভি নাম্বারটা, তো কি বলছে আমাদের? এ স্কোয়ার প্লাস এ। দেখো এটা কি আমাদের বহুপদী হবে কি না, তাই না? সবগুলোতেই আমরা কি দেখতে পাচ্ছি? এর পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোথায় আছে? দেখো দেখি, এটা ভগ্নাংশে আছে না? যদি এটা উপরে চলে যায় তার মানে কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। এটারই আমরা একটু দেখতে চাই। এ স্কোয়ার প্লাস এ, এটা কি? এ কিউব মাইনাস এ। এটা যদি আমরা এ উপর থেকে কমন নেই তাহলে কি হচ্ছে? এ প্লাস ওয়ান, আর এখানেও যদি এ কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে না? এ কেটে চলে যায়, আর এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস ওয়ানকে, এটা হচ্ছে এ প্লাস ওয়ান। দেখো এটা কি? এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ান কাটা, এবং দিন শেষে কী পড়ে থাকতেছে? 1/বাই এ মাইনাস ওয়ান। এটা যদি আমরা আরও ভালোভাবে খেয়াল করি তাহলে এর পাওয়ার কত হচ্ছে? দেখো দেখি, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান না অ্যাকচুয়ালি, তার মানে এটা কি হবে না? এটা বহুপদী নয়। ঠিক আছে, আমরা লিখতে পারি এটাও বহুপদী নয়। কারণ কি? এর পাওয়ার কি হয়ে গেছে? ভগ্নাংশ আকারে আছে, ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে। এটা একটু খেয়াল করি, দেখো এটা দুই চলক বিশিষ্ট বহুপদী, সবগুলোরই পাওয়ার কত? ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা কি হবে? আমাদের বহুপদী হবে। এখানে দেখো সি এর পাওয়ার আবার কি চলে আসছে? ভগ্নাংশ চলে আসছে, তাই না? 2/c বা সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এটাও কি হবে না? বহুপদী হবে না। কারণ কি চলে আসছে? পাওয়ার ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা চলে আসছে, বহুপদী নয়, তাই না? এখানে 2/c, এটা কি আকারে আছে? 2/c, এটাকে আমরা কি লিখতে পারি? 2c টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এখানে চলকের পাওয়ার কি আকারে আছে? মাইনাস আকারে আছে, এই জন্য এটা কি হচ্ছে? বহুপদী নয়। এখানে দেখো এন এর পাওয়ার কি হয়ে গেছে? ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? এখানে দেখো এই যে এটা কত নাম্বার? ভিআই নাম্বার। এটা যদি আমরা 7 নাম্বারের ব্যাখ্যাটা দেখি, যে তাহলে এখানে কি আছে? 3 ইন্টু n-4 টু দি পাওয়ার রুট, মানে হচ্ছে পাওয়ার হাফ। তার মানে আমরা কি জানি? ভগ্নাংশের পাওয়ার কি হওয়া যাবে না? হাফ হওয়া যাবে না, তার মানে এটাও কি? বহুপদী নয়। কিন্তু পরেরটাতে কি দেখতে পাচ্ছি? এক্সেরও পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওয়াইয়েরও পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কি হবে? আমাদের বহুপদী হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা একটু পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, এখন কি বলছে এখানে? নিচের বহুপদীগুলোর চলকের সংখ্যা, মাত্রা এবং মুখ্য সহগ, এগুলো আমরা বের করব। ঠিক আছে, এগুলো খুবই ইজি বিষয় আমাদের জন্য। এখন দেখো এখানে প্রথমটা যদি দেখি, এখানে চলক কয়টা? আমাদের চলক হচ্ছে একটাই। তাহলে আমরা যদি একটু বক্স করি তাহলে আমরা এগুলো পরবর্তীতে করব, আগে আমরা এটাই দেখি। ঠিক আছে, তাহলে এই 1 থেকে 8 পর্যন্ত এগুলোর একটু আমরা বের করে দেখতে চাই কি কি আছে। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা লাগবে? 8টা, তাই না? 1 2, এটাই আমরা একটু কপি করে নিয়ে আসি। 3 4 5 6 7 8। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখন আমরা কি দেখতে চাই? চলকের সংখ্যা দেখতে চাই, মাত্রা দেখতে চাই, আর কি দেখতে চাই? তাহলে চলকের সংখ্যা, মাত্রা এবং মুখ্য সহগ, এই 3টা জিনিস দেখতে চাই। তাহলে এখানে আমরা দেখি কি দেখতে চাই? চলকের সংখ্যা,
ঠিক আছে, এখানে দেখতে চাই মাত্রা, আর এখানে দেখতে চাই মুখ্য সহগ। ঠিক আছে, মুখ্য সহগ। তাহলে আমাদের এটা 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে প্রথমটাতে আমরা চলক কয়টা দেখতে পাচ্ছি? আননোন একটাই, শুধুমাত্র এখানে এক্স আছে। ঠিক আছে, এর মাত্রা কত? সর্বোচ্চ পাওয়ার কত দেখতে পাচ্ছি আমরা? 2 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এর সর্বোচ্চ পাওয়ারটাই হবে কি? এর মাত্রা। ওকে, তাহলে চলকের সংখ্যা কয়টা পাইলাম আমরা? একটা। মাত্রা কত পাইলাম আমরা? 2। এবং এর মুখ্য সহগ কত হবে দেখো দেখি, এখানে 1 না? তাহলে মুখ্য সহগ কত হবে আমাদের? 1 হবে। ঠিক আছে, মুখ্য সহগ হবে আমাদের কত? 1। তাহলে মুখ্য সহগ 1। ওকে, তাহলে আমরা একটু 2 নম্বরটা দেখি। এখানে দেখি তো চলক কয়টা? একটা, দুইটা। ঠিক আছে, দুইটা চলক। ওকে, মাত্রা কত হবে দেখো দেখি, এখানে 3a⁴ এবং b⁴, তাই না? তাহলে 1 + 0, এখানে 1, বা পরবর্তী পদটাও যদি আমি দেখি তাহলে b⁴ a⁴, তাহলে দুই জায়গাতেই 1 যোগ 0 কত হচ্ছে? একই হচ্ছে। তার মানে সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে আমাদের? এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 2 নম্বরে চলকের সংখ্যা কয়টা? 2টা। মাত্রা কত? মাত্রা হচ্ছে 1, তাই না? তো এখন আসি এই পদের মুখ্য সহগ কত হবে, তাই না? এখানে দেখি দুইটারই সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 করে, তাহলে আমরা এখন মুখ্য সহগ কত নেব, তাই না? এটা হলো কোয়েশ্চেন। তো আমরা ওই যে প্রথমে একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখে আসলাম না, যে a0 x⁴n প্লাস a1 x⁴n-1। তো জেনারেলি তোমার সব জায়গায় এই ঘাতের ঊর্ধ্বক্রমেই সাজানো থাকবে। তার মানে এখানে আমরা বুঝতে পারি যে প্রথম পদটাই হয় জেনারেলি আমাদের মুখ্য সহগ। ঠিক আছে, যদি আমাদের এরকম কিছু দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব যে আমাদের প্রথম পদটাই কী হবে? মুখ্য সহগযুক্ত পদ হবে। তার মানে এই রাশিতে 2 নম্বরে মুখ্য সহগ কত হবে? 3 হবে। ঠিক আছে, মুখ্য সহগ কত? 3। তাহলে এইখানে XYZ, এখানে চলক কয়টি? চলক হলো 3টি। ঠিক আছে, চলকের সংখ্যা কয়টি? 3টি। এবার মাত্রা কত হবে তাহলে? মাত্রা হবে কি? প্রত্যেকটা পদের, অর্থাৎ প্রত্যেকটা চলকের মাত্রার যোগফল, তাই না? 1 + 1 + 1। তাহলে এখানে x-এর পাওয়ারও 1, y-এর পাওয়ারও 1, z-এর পাওয়ারও 1। 1 + 1 + 1 কত হচ্ছে? 3। তাহলে আমাদের মাত্রা কত হচ্ছে? 3। আর মুখ্য সহগ কী হবে? 4ই হবে, একটাই আছে শুধুমাত্র। এখানে আবার চলক কয়টা? 2টা, তাই না? এখানে চলকের দেখো সর্বোচ্চ মাত্রা কত? m²n, তাই না? 2 + 1 3, তাই না? এখানেও 2 + 1 3। ঠিক আছে, তাহলে চলকের সংখ্যা হচ্ছে 2টা, মাত্রা হচ্ছে 3টা। এখানে ওই যে অনুরূপভাবে স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী আমরা জেনারেলি এই যে 2টাকেই মুখ্য সহগ হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, এবার 6a² b² c², এখানে দেখি আননোন কয়টা? আননোন হচ্ছে 3টা, a b c 3টাই হচ্ছে আননোন, তাই না? মাত্রা কত হবে? সবগুলো পাওয়ারের যোগফল, এর পাওয়ারের যোগফল, বির পাওয়ারের যোগফল, সির পাওয়ারের যোগফল, 2 + 2 + 2 কত হচ্ছে তাহলে? 6 হচ্ছে। ঠিক আছে, আর মুখ্য সহগ কত হবে? 6 হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে অনুরূপভাবে এবার এইটার দেখি। ওকে, এবার এই 6 নম্বরে দেখো 3x² y², এখানে x এবং y এর সর্বোচ্চ পাওয়ারের যোগফল কত হচ্ছে? 2 হচ্ছে, তাই না? এখানে সর্বোচ্চ মাত্রা কত হবে? 2 হবে। আর আননোন কয়টা? চলকের সংখ্যা 2টা, সর্বোচ্চ পাওয়ারও 2। এবার ঠিক সেম ওই এখানেও আমরা কি ওই মুখ্য সহগটা স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী প্রথমটাকেই ধরে নেব অ্যাকচুয়ালি। তো তোমাদের এক্সামে এরকম থাকবে না, দেখবা একটা সর্বোচ্চ পাওয়ার থাকবে, এরকম ইকুয়াল পাওয়ার খুব কমই থাকবে আর কি। চিন্তার কোনো কারণ নাই, অসুবিধা নাই। তো ঠিক আছে, মুখ্য সহগ কত হচ্ছে আমাদের? 3 হচ্ছে। এক্সামে তোমরা দেখবা হচ্ছে এই যে এরকম 8 নাম্বার বা 1 নাম্বারের মতো এরকমই থাকবে, বা 3 নাম্বারের মতো, যেন কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, এগুলো এমনি বোঝার সুবিধার্থে দিছি। তো 7 নাম্বার দেখো, 7 নাম্বার কী বলছে? এখানে সর্বোচ্চ, এখানে চলক কয়টা আছে আমাদের? চলক আছে একটা, সর্বোচ্চ পাওয়ার কত? 6। ঠিক আছে, তাহলে চলক হচ্ছে একটা, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6। এবং মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে x⁶ এর সহগ
সেটা কত? -1। ঠিক আছে, এখানে মাইনাসটা ভুল করা যাবে না। ওকে, আমরা নেব হলো -1। তাহলে পরেরটা দেখি 8 নাম্বার। 8 নাম্বারও কী বলতেছে? x + 2x² + 3x³ তাই না? এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 3 তাই না? চলক কয়টা? চলক একটাই, মাত্রা কত হবে? 3 হবে। তাহলে x³ এর সহগ কত? 3, তার মানে মুখ্য সহগ কত হবে? 3 হবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। তাহলে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।